এটাই চলছে আজকার খেল। বস্তা ভরে দিতে পারলে টাকা, চাকরি তোমার পোক্ত পাকা। পরীক্ষায় পাশ করা না করা কিছুই নাই, তারই বাধা ধরা। বালি, কয়লা, গরু, পুকুর চুরি, হাজার সহস্র ঘটনা ভুলি ভুলি। তোরা আমাদের আজ দাপট ভানি, না দিলে উষ্ঠাগত জানটা তারি। সিবিআই যতই ডাকুক না কেন, ছোড়াই কি আর চলছে হেন। নেতা, মন্ত্রী, শান্ত্রী ও শাসকবর্গ এরাই তো রাজা ফল। God Bengal things today কথা, ইন্ডিয়া থিংস টুমরো বলা বৃথা। নমস্কার। ধন্যবাদ কবি শৈলেন্দ্রনাথ বিশ্বাসকে। তিনি নবদ্বীপের প্রবীণ কবি। তার অসুস্থতা নিয়েও তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের বইমেলা কমিটির মঞ্চে এসছেন, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবারে স্বরচিত কবিতা পাঠে শ্রাবণী রায় নবদ্বীপ থেকে এসেছেন। শ্রাবণী রায় তিনি তার স্বরচিত কবিতা পাঠ করবেন। নমস্কার, উপস্থিত সকলকে আমার একান্ত শ্রদ্ধা। আজকের কবিতা আলপনা। চাঁদ হারিয়ে গেছে পঞ্চমীতে, নিঃশব্দ অন্ধকারে নিঃসঙ্গ শয্যা। কোনো এক সময়ের স্বপ্নীল সঙ্গী ঘুমায় বিভর বহুদূরে। নীরবতার অন্ধকারে এগিয়ে আসে অতীত, খেলা করে প্রিয়তর হয়ে। সর্বহারা ভবিষ্যৎ অপেক্ষা করে আছে নিঃস্বপ্রায় বর্তমানে। মানুষের জীবন কি এমনই আবহাওয়ার কালে? তবুও কখনো কখনো চাঁদ ওঠে তারাদের ভিড়ে, কাব্যিক আলপনায় এঁকে যায়। ধন্যবাদ কবি শ্রাবণী রায়কে। তার স্বরচিত কবি স্বরূপ মালাকার। তিনি অধ্যাপক, শিক্ষাবিদ, কবি, সাংবাদিক, সম্পাদক মলাট সাহিত্য পত্রিকা, প্রসাদ, বসুমতী, দেশ পত্রিকায় বই এবং এর রচয়িতা বিনাপানি পাবলিক স্কুল, সিবিএসই বোর্ড, সুভাষচন্দ্র জাতীয় যুব কম্পিউটার সেন্টার, বিনাপানি সোশ্যাল। পবিত্র এই নবদ্বীপের মাটিকে প্রথমেই আমি আমার গর্ব প্রণাম জানাই। সৌভাগ্যক্রমে আমি এটাও এই মঞ্চ থেকে জানাই যে এই নবদ্বীপ আমারও জন্মভূমি, আমার মাতৃভূমি। তাই এই ভূমি প্রতি বিশেষ টান আমার রয়েছে। শ্রদ্ধেয় সুশান্ত দার একান্ত আহ্বানে আজকের এই নবদ্বীপে আগমন। বর্তমান সময়টা সাহিত্য জগতে সত্যিই একটি অন্যরকম। এই সময়কে কেন্দ্র করে গত রাতে লেখা আমার বিশেষ কবিতা কাল পর্ব। সময় আজ অন্ধ ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্মের ভূমিকায় মনুসত্য, নিষ্ফল কান্নায় গুমড়ে মরে বিবেক বিদুরের দল। গান্ধারী জননীর চোখের পট্টি দোপাট্টা হয়েছে আজ, প্রকাশ্য রাজপথে এখন হারায় দ্রৌপদীর সম্ভ্রম লাজ। গণ্ডিবধারী হয়েছে বিহন্নলা, ধর্মসুরি খানায় জুয়া খেলে। বলশালী ভীমসেন কোমায় আচ্ছন্ন, পার্থসারথী কোথায় আজ বাজে না পঞ্চজন্য। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, অধর্মে বলিয়ান, চারিদিকে উঠেছে আজ একটাই আওয়াজ, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। নমস্কার। এখানে মঞ্চে এবং আমার সামনে যারা রয়েছেন অভিনন্দন। নবদ্বীপ বইমেলা কমিটির আয়োজনে এই কবি সম্মেলন যারা সংগঠিত করছেন, প্রথমে তাদেরকে অভিনন্দন জানাই। এবং যারা আজকে এই বইমেলা কমিটির শুভ উদ্যোগকে সার্থক করে তুলবার জন্যে যে কবিরা আসন অলঙ্কৃত করেছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের
এই অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় যখন প্রায় শুষ্কং কাষ্ঠং একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, যখন আজকের জেনারেশনের একটা বড় অংশ আত্মকেন্দ্রিকতার রোগে ভুগছে, যখন একে অপরকে নিজের করে ভাবার মতন অবকাশ খুঁজে পাচ্ছে না, ভাই বন্ধু বলে কাছে টেনে নেওয়ার মতো সামান্য উদারতাও বোধ করতে যারা নিজেদেরকে কুণ্ঠিত বোধ করেন, যারা নিজেদেরকে শুধু কেরিয়ারিস্ট হিসেবে এগিয়ে নিয়ে যেতে চান, এই রকম একটা প্রায় অন্ধকার হয়ে আসা সমাজের মধ্যেও এই কবিরা, যারা এই ভালো লাগা ভালোবাসার কথা নিয়ে মাথায় চর্চা করেন, মগজের মধ্যে বিভিন্ন ধরনের চর্চা গবেষণার বিষয়টাকে জারিয়ে রেখেছেন, যারা আমাদেরকে সেই জারিত চারিত চিন্তার প্রকাশ কবিতার মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন, পড়াচ্ছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। কবিরা যে কবিতা আমাদেরকে আজকে লিখে শোনাচ্ছেন, পড়াচ্ছেন, আজকের কবিরা আজ থেকে 50 বছর আগে বা তারও আগে কবিতার ধরন ধারণ ছিল অন্যরকম। আমরা রবীন্দ্রনাথের লেখাতে কবিতার আঙ্গিক সম্পর্কে, আরও অন্যান্য বিদগ্ধ জনেদের লেখায়, সুরীতি কুমার আরও অনেকে আছেন যাদের লেখায় আমরা অনেক হয়তো কবিতার ব্যাকরণ সম্পর্কে অনেক কিছু পড়াশোনা করেছি, আমি না করলেও আপনারা করেছেন। সে যুগের কবিতা এক ধরনের আঙ্গিকে চলত, তাও সেখানে মধুসূদন এসে যেন সেই ছন্দ পতন ঘটিয়ে দিলেন। চতুর্দশপদী সেই লেখার আবিষ্কারক মধুসূদনকে আর একটা নতুনভাবে সমাজ দেখলো, চিনল, জানলো, গ্রহণ করলো। তারপরেও রবীন্দ্রনাথ তার অন্য ধারাগুলোকে চালিয়েছেন, আমাদের কাছে অত্যন্ত মানে ভালো লাগার কবিতা হিসেবে এসেছে। রবীন্দ্রনাথ এবং তৎপরবর্তী কবিরা যা লিখেছেন, সত্যেন্দ্রনাথ দত্তকে আর একভাবে আমরা পেয়েছি। আবার আজকের এই বর্তমান চলিত অবস্থায় আমরা যে কবিতা পাচ্ছি, যেটা অনেকটা গদ্যের আকারে অনেকেই লিখছেন, ব্যাপক কবিরা লিখছেন, খুব সুন্দর লিখছেন। যদিও আমাদের এক শ্রদ্ধেয় মাস্টারমশাই নবদ্বীপের গৌরীপ্রসাদ বসু আমাদের বলছিলেন, এই কবিতা কেমন হচ্ছে এখন জানি সেই গদ্য কবিতা। আসলে গদ্য কবিতা এদিক ওদিক থেকে কেটে দিলে, সেন্টেন্সকে এদিক ওদিক থেকে একটু কায়দা করে মুছে, ডান দিক বাদিক আগিয়ে বাড়িয়ে মুছে দিলে ওই কবিতা হয়, বুঝলি? ওই কবিতা আমি বুঝি না, ওটা কবিতা হয়। তো উনি হয়তো রসিকতা করে বলেছিলেন আমাদের, কিন্তু আজকে যারা লিখছেন তাদের কাছে আমরা কবিতা পাচ্ছি না, আমরা আর একটা রসবোধের, আর একটা নতুন কিছু আঙ্গিকের আমরা কবিতাই পাচ্ছি। সেজন্য ভালো লাগছে। নতুন ধারাকে গ্রহণ করবার মতন আমাদের উদারতা থাকা চাই, আমাদের নিজস্ব একটা বোধ থাকা চাই। কবিতা শুধু কিছু আঙ্গিকে বাঁধা যায় না কবিতাকে, আমার মনে হয়, আমার ছোট্ট ভাবনা দিয়ে কিছু ব্যাকরণগত অভিধা দিয়ে কবিতাকে বাঁধা যায় না। যেমন আমার চলতি ভাষাকে বাংলার ব্যাকরণ দিয়ে যদি সাজিয়ে তুলতে চেষ্টা করি, ইংরেজি ভাষাকে ইংরেজির ব্যাকরণ দিয়ে আমরা যদি সাজিয়ে গুছিয়ে, কোথায় ভাগ বসবে, কোথায় ওই অ্যাডভার্ব বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, এই ভাবতে ভাবতে যদি আমরা কথা বলতে যাই, ইংরেজি বাংলা কোনো ভাষাতেই সেভাবে কথা বলতে পারবো না। মনের আবেগ, মনের ভাষা একটা অন্য ধরনের পথে চলে, অন্য ধারায় চলে। কবিতাও ঠিক তাই। কবির মগজে জারিত চারিত চিন্তার আবেগের একটা প্রতিফলন হয় কবিতায়। সে কবিতা
যদি আমরা ঠিক ভালোভাবে ভালো মন নিয়ে ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে যদি সেই কবিতাকে পড়বার ভাববার চেষ্টা করি, হয়তো খুব সামান্য লেখাই হয়তো ভালো না লাগতে পারে, সেটা নিজের চিন্তা ভাবনা নিজের পরিসরের মধ্যে হয়তো না পাওয়ার কারণে। কিন্তু বেশিরভাগটাই দেখা যাবে সে লেখার একটা উদ্দেশ্য আছে, সে লেখার একটা ভাবনা আছে, একটা ভাষা আছে, একটা গতি, একটা আঙ্গিক আছে, যে আঙ্গিকটাকে আগামী দিনে হয়তো আমরা চিনতে পারবো আর একভাবে। যাই হোক, এই কবিদের নিয়ে অনেক রকমের কথা প্রচলিত আছে। আমি কখনো নিজেকে কবি বলে মানে ভাবতে পারিনি, কিন্তু কবিতা আমার ভালো লাগে। কবিতাকে আমি পড়তে ভালোবাসি, শুনতে ভালোবাসি, কখনো কখনো লেখার চেষ্টা করেছি এই পর্যন্ত, এর বাইরে কিছু নয়। কিন্তু আজকে এই কবিদের লেখাগুলো শুনছিলাম, ভালো লাগছিল বেশ। নবদ্বীপ বইমেলাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে এই কবি সম্মেলন সত্যিই ভালো লাগছে। তাদেরকে আবার আমার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। কবিতা, অজস্র কবিতা না পড়লে কবিতা সম্পর্কে ধারণা হয় না, এবং ভালো কবিতা শোনার একটা অভ্যাস তৈরি হওয়া দরকার। সেটা না থাকলে কিন্তু কবি হওয়া খুব কঠিন কাজ, বলা খুব কঠিন কাজ। কবিতা কি এর সংজ্ঞা নিরূপণ করাই যায় না। রবীন্দ্রনাথও শেষ পর্যন্ত তার ভালো কবিতাটা হয়তো লিখে যেতে পারেন না। রবীন্দ্রনাথ যখন মৃত্যুশয্যায়, মৃত্যুর 7 দিন আগে তার শেষ কবিতাটা লিখেছিলেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, এই কবিতাটা। এবং তখন নিজে লিখতে পারতেন না, তার লেখায় সাহায্য করতেন রানীচন্দ্র। তিনি বলতেন আর উনি লিখতেন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বেশ একটা কবিতা। অপারেশন টেবিলে যাওয়ার আগে কি বিচিত্র জালে ছলনা, আচ্ছন্ন হয়ে আছেন, কিন্তু তার মনের মধ্যে কবিতা চলছে, মাথার মধ্যে কবিতা চলছে। দাদা যেমন বললেন যে মাথার মধ্যে একটা বোধ কাজ করে, একটা খেলা চলে সবসময়, যে কবিতা লেখে। কবিতায় আচ্ছন্ন হয়ে না থাকলে কবিতা লেখা যায় না। একদম। কবিতা এমন একটা জিনিস, কবিতা আপনাকে লেখাবে, আপনি কবিতা লিখবেন না, তবেই সেটা হবে আদর্শ কবিতা। কবিতা সিজার বেবি নয়, কবিতা নর্মাল। তো রবীন্দ্রনাথ যখন অপারেশন টেবিলে যাচ্ছেন, সেই সময়ে রানীচন্দ্রকে বলছেন যে ওই কবিতাটার শেষ 3-4টে লাইন আবার লিখে নে, তো ওইটা লেখা হয়নি, আমার কমপ্লিট হয়নি। উনি অস্পষ্ট স্বরে এসে বলে গেলেন, আর রানীচন্দ্র শেষ 4টে লাইন লিখে নিলেন। তারপরের ইতিহাস আপনারা জানেন। ডাক্তাররা বলেছিলেন যে একটা ছোট অপারেশন, কোনো ব্যাপার নেই, এইটা হয়ে গেলে আপনার আচ্ছন্ন ভাবটা সব কেটে যাবে, আপনার ইন্সপিরেশন হবে আর একটা নতুন ভালো কবিতা লেখার জন্য। কবিতা নিয়ে ভাবা যায়, কিন্তু ভাবনা শেষ হয় না, তবেই তিনি কবি। কবিতা অনেক সময় বেশি নীরবতা পছন্দ করে, আবার কোলাহলও পছন্দ করে। এক একজন কবির এক এক রকম ধারণা। আর একটা কথা, কবিতা আজকের দিনে যে কবিতা, আজকের দিনের যে গল্প, উপন্যাস, কবিতা কিন্তু অনেক আগিয়ে গেছে। গল্প উপন্যাস থেকে কবিতা অনেক দূর আগিয়ে গেছে। আমরা চেষ্টা করছি তার পিছন পিছন যেতে, সেই ধারাটাকে আমরা ধরতে হবে আমাদের। জল পড়ে পাতা নড়ে যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন একটা কবিতার পংক্তি দিয়ে একটা গল্প লেখা যায়, তবেই তো সেটা কবিতা। একটা কবিতার একটা বাক্যকে বহুভাবে ব্যাখ্যা করা যায়, তবেই সেটা কবিতা। গল্পটা তো আপনি পড়ে যাচ্ছেন, কবিতা কিন্তু যা ভাবায় না তা কিন্তু কবিতা নয়। কবিতা নিয়ে ভাবতে হয়, এবং আপনার কবিতা পড়ে ভাববে, তবেই সেটা কবিতা। ভেবে আপনি একরকম অর্থ করছেন, আরেকজন আরেক রকম অর্থ করছেন, বিভিন্ন রকম অর্থ হতে পারে একটা কবিতা। এবং কবিতার বিচার বিশ্লেষণ রবীন্দ্রনাথের বলুন,
যারই বলুন, শঙ্খ ঘোষুরি বলুন, একটা সামান্য জিনিস থেকে কবিতা হইতে পারে, আবার মনের গভীর অতল থেকে একটা জিনিস বার হয়ে আসতে পারে, সেটাও একটা কবিতা হইতে পারে। যাই হোক গিয়ে আপনারা সবাই কবিতা লিখছেন, কবিতা লিখুন। মানে অনেকে বলে এই কিছু পায় না কবিতা লেখে, আর কিচ্ছু পারে না কবিতা লেখে। আমি বলি দেখ, ও তো অন্য কোনো কাজ করছে না, অপকর্ম করছে না, কুকর্ম করছে না, চুরি করছে না, ডাকাতি করছে না, কবিতা তো লিখছে। যে লেখার চেষ্টা তো তার মধ্যে আছে, এইটাই তো সার্থকতা। লিখো না, ভালো হোক, আস্তে আস্তে ভালো হবে। ও করতে করতে তো আপনি শেষ বর্ণে যাবেন। তো একটু একটু আমি কবিতা লিখি। আজ প্রথম আসা আমার, আমি বললাম সঞ্চালনকে আমি কবিতা পড়বো আজকে একটা। আমি তো কবিতা পড়তে এসেছি এখানে, বলতে কিন্তু আসেনি। একটা কবিতা পড়ছি আমি আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে। ভরা কোটালের তিথি, ভরা কোটালের তিথি, করতলে মেঘের আঁচল ছেঁড়া উচাটন চোখ, অলাত বাহিত স্রোতে লিখে রাখি মহাকাল শ্লোক। আবহমান কথা ওড়ে নক্ষত্র নীরব পাঠক, দুই পারে মলয়ানির মধ্যিখানে অগ্নি শাসক। যতদূর ছায়া হাটে সস্তয়ন রাখি ততদূর, পাথরের বুক চিরে দেখো প্রিয় মুরালির সুর। সুর শাশ্বত, ধনীরা অনুপ্রাসে বাড়ে ক্রমাগত, জল পড়া অন্ধকার শিখাটি জাগিয়ে রাখে ক্ষত। জেগে থাকা বিন্দু আলো, আলো নদী মেশে মোহনায়, দুহাতে জলের শব্দ ওড়ে ধুলো চিঠিদের ছাই। বাতাস মন্দাক্রান্তা, পথ ছিল উল্লসিত গমক, গহীন স্নানের ঘাট, কে যে দ্রাব্য, কে ছিল দ্রাবক। কতটুকু লিখতে পারি, অক্ষর বড় অসহায়, খাতার পাতায় নদী লিপিদের জলে সাঁতরায়। ভেসে যায় কোনখানে কোন জল জানে না মান্দাস, সব গল্প পদ্যে লিখি, সব পথ সুষম আবাস। পথেরও শিকড় থাকে, পথ টানে উভয়েই দ্রাব। ভরা কোঠালের তিথি, আজও চৌকাঠ পার হতে ভাবো, নির্ঘুম নক্ষত্র স্রোতে দিগন্ত রেখায় হেঁটে যাব। নমস্কার। আমরা শ্রদ্ধা নবদ্বীপে দ্বিতীয়বার এলাম, সমগ্র নবদ্বীপবাসীকে প্রণাম জানাই। বর্তমান যুদ্ধের আবহে, বর্তমান বাস্তব পরিস্থিতিতে লেখা একটি কবিতা, স্বরচিত কবিতা, সেটাই আজকে বলবো বলে ঠিক করেছি, আর সেটাই বলার সুযোগ পেলাম। আর এই সুযোগটা করে দেওয়ার জন্য আয়োজক কমিটি যারা রয়েছেন, উদ্যোক্তা যারা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ। কবিতা শিরোনাম বাস্তবটা বড় কঠিন। বাস্তবটা বড় কঠিন, যাকে দেখতে চায় না কেউ, এর জন্য যে দিতে হয় খাঁটি দাম। হে সুশীল সমাজ, এ কথা আবারও জানালাম। বোমার আঘাতে আজ পৃথিবী উঠেছে কেঁপে, আর ধরণী হচ্ছে ক্ষত বিক্ষত। মরছে লাখো লাখো বীর সেনা, ঠিক পিঁপড়ের মতো। ভিতরে এক, বাইরে এক, চলছে মিথ্যাচারের বন্যা। মরছে বীর, জ্বলছে শহর, পুড়ছে গ্রাম। হে সুশীল সমাজ, এ কথা আবারও জানালাম। ইতিহাস যেন আজ নীরব সাক্ষী। জল, বাতাস, মাটিতে মিশেছে বিরক্তিকর বারুদের গন্ধ, যা ঘোচাতে লেগেছে প্রায় গোটা একটা শতাব্দী। সেই বারুদি আবার ফিরে এসেছে, উচকে দিতে সব পুরনো ভয়ঙ্কর স্মৃতি। বিষাক্ত বারুদের গন্ধটা কাটবে, আজ নয়তো কাল, কিন্তু ক্ষতটা যে রয়ে যাবে চিরকাল।
বারবার মনের মাঝে উকি দেবে একরাশ ঘৃণা ভরা আফসোসের ঢেউ। বাস্তবটা যে বড্ড কঠিন, যা বারবার দেখতে চায় না কেউ। নমস্কার। দেশ ব্যাপিয়া গোপন হিংসা দেখিয়া হয় যে ভয়, মানুষ যেখানে হিংস্র পশু মনুষ্যত্ব করিয়া ক্ষয়। দেশ যেখানে প্রগতির পথে দেখিতে চাই যে জয়, বর্তমান উন্নতি না অবনতি নাকি সামাজিক অবক্ষয়। লোলুপ দৃষ্টি আঘাত হেনেছে তিমির রাত্রিবেলা, অসহায় নারীর কাকুতি মিনতি হইয়াছে অবহেলা। ক্ষতবিক্ষত বিবস্ত দেহে পড়িয়া পুকুর ঘাটে, চমকিত মন দেখে জনগণ কি সর্বনাশ হয়েছে রাতে। পরিবার তাই কি করিবে হায় কিছু বুঝিবার আগে, দেখি সাধু বেশে শয়তানেরা এসে স্লোগান তুলিছে রাগে। বিচার চাই, শাস্তি চাই, অপরাধী যেন হয় বন্দী, আসল ছাড়িয়া নকলে টানাটানি নির্মম এক ফন্দি। প্রতিবাদী হয়ে শাসকের কাছে জনগণ বিচার চায়, শাসক বলিছে তবে ন্যায় বিচার হবে, বিচারক দেবে রায়। ক্ষণিকের ক্ষণে লোকশক্তির সংমিশ্রণে বয়ান পাল্টে যায়, নিরুপায় হয়ে লাঞ্ছনা সয়ে সত্য কাহিনী কেঁদে মরে যায়। বিচার যেখানে তথ্য প্রমাণে আঁটোসাঁটো হয়ে বাধা, বিচারক হায় কি করিবে সেথায় নয়নে লেগেছে ধাঁধা। অপরাধীকে দেখি কি করিবে কি বুঝিয়াও বুঝিতে না পারে, দোষী সাব্যস্তে নীরবে নিভৃতে সহজ সরল প্রাণ কাঁদে কারাগারে। দোষীর সাজা হোক না সে রাজা, বিচারে যেন হয় আইনের প্রয়োগ, এমনভাবে হোক সত্যের হোক জয়। নমস্কার। কবিরা নিজেই সেরা, তবুও তার মধ্যে আজকে যার নাম করতেই হচ্ছে শৈলেন্দ্রনাথ বিশ্বাস। তার নামটাই এখানে সেরা হিসেবে ঘোষণা করতে হয়েছে। রবীন্দ্রনাথ বিশ্বাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের সভাপতি বইমেলার দিলীপ ব্যানার্জি। সঙ্গে আছেন বিশেষ অতিথি রমজান শেখ, আজকের কবি সম্মেলনের সভাপতি দেবাশিস সরকার মহাশয়। দুটো আছে দেখো কিন্তু, হ্যাঁ।